সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন। তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল, একটি সন্তান জন্মদানের জন্য। যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল, তাদের কন্যার জন্ম হয়েছিল। তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল। এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের মধ্যে ভালো জাদু ছিল। তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন। তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন। রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো। পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে, সদয় হৃদয়, বুদ্ধি, একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল। যখন শেষ জাদুবিদ্যার পালা এলো, তখন একটি দুষ্ট পরী অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঢুকেছিল, যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল, তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি। গবলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন। জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার 16তম জন্মদিনের দিন রাজকন্যা একটি চাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায়। দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন। তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্যক্রমে পরীদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি। তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না, তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে। রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন্ডল ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যার 16তম জন্মদিনের দিনটি এসেছিল, সেই দিনটি যে দুষ্ট পরী বলেছিল। রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে। রাজা তার উপর নজর রাখার জন্য 3টি জাদুবিদ্যাকে আদেশ করলেন। পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয়। এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন, কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি। হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল, যা মেয়েটি কখনো দেখেনি। তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন। কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল। দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল, যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল। সে ঘুরছিল। মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি। সে কৌতূহলী হয়ে উঠল। রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে, আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরী হিসাবে পরিণত হয়েছিল, যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল। এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে। দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝোপগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এইরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না। 100 বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন। পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মা তাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিলেন। তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন। তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে উঠলেন। সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে। তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন। তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন। রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে। তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল। রাজা ও রানীও জেগে উঠলেন। পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। এক সপ্তাহ বাড়িতে না থাকায় লেমুয়েল গুলিভার গুড হোপ জাহাজে আরও একটি যাত্রা শুরু করে, কিন্তু কিছু দিন পরে জাহাজটি জলদস্যুদের দ্বারা ছাপিয়ে গেল। তারা জাহাজ হাইজ্যাক করে পুরো ক্রু বেঁধে দেয়। গুলিভার পালানোর চেষ্টা করেছিল, তাই শাস্তি হিসাবে জলদস্যুরা তাকে একটি নৌকায় অফেও ও বাতাসের ইচ্ছায় নামিয়ে দেয়। দীর্ঘদিন ধরে গুলিভার দিগন্তের অবতরণ অবধি লক্ষ্য না করা পর্যন্ত খোলা সমুদ্রকে প্রদক্ষিণ করেছিলেন। তিনি তীরে সাঁতার কাটলেন এবং জমি জরিপ করতে শুরু করলেন। হঠাৎ এক
এক বিশাল ছায়া কভার এঁকে গেল রোদে। মাথা তুলে অবাক গুলিভার দেখলেন আকাশে বিশাল একটি দ্বীপ উজাড় করছে। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে গুলিভার চিৎকার শুরু করে। তার এই টুপিটি বয়ে বেড়ায় এই আশায় যে এই দ্বীপের বাসিন্দারা তাকে লক্ষ্য করবে। তারপরে নেটিভরা গুলিভারের প্রতি করুণা প্রকাশ করেছিল এবং সিঁড়িটি নিচে নামিয়েছিল যাতে তিনি দ্বীপে আরোহণ করতে পারেন। গুলিভার সিঁড়ি বেয়ে উঠলে তার সামনে খুব অদ্ভুত স্থানীয় লোকের ভিড় দেখতে পেলেন। তাদের মাথাগুলি ডান বা বাম দিকে কাত হয়েছিল, একটি চোখ ভেতরের দিকে এবং অন্যটি ঊর্ধ্বমুখী লুকিং, এবং প্রতিটি মহৎ ব্যক্তির কাছে একজন চাকর ছিল যিনি তার ঠোঁট বা কানে মালিককে থাপ্পড় মারতেন এবং তাকে তার চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রাখতেন। গুলিভার উষ্ণ অভ্যর্থনা জানালো, তাকে প্রাসাদে খাওয়ানো হয়েছিল, এমনকি দ্বীপটিতেও ভ্রমণ করা হয়েছিল। সুতরাং গুলিভার বুঝতে পেরেছিলেন যে বিশাল চুম্বকের কারণে পৃথিবী আকাশে উড়ে যায় এবং গোড়ায় রয়েছে বিশালাকা হীরা। কিন্তু উড়ন্ত কিংডমের জীবন বিরক্তিকর ছিল, তাই গুলিভার শীঘ্রই পৃথিবীতে ফিরে আসেন। তার চোখের আগে এক বিধ্বস্ত দেশ যেখানে চিরাচরিত পোশাক পরে স্থানীয় বাসিন্দারা অনাহারে ছিল। দেখা যাচ্ছে যে এই ব্যক্তিরা তাদের জীবনের সমস্ত কিছু অন্যভাবে করেছিল। তারা ছাদ থেকে শুরু করে একটি বাড়ি তৈরি করেছিলেন, তারা শশা থেকে সূর্যের রশ্মি পাওয়ার চেষ্টা করেছিল, আর শিল্পীরা অন্ধভাবে আঁকার জন্য পেইন্টের মিশ্রণ করছিলেন। স্থানীয় বিজ্ঞানীরা বুঝতে পারেননি কেন একটি ভাষায় শব্দগুলির প্রয়োজন নিডেড। সর্বোপরি প্রত্যেকের পক্ষে যারা তর্ক করতে শুরু করেছিলেন তারা কেবল মস্তিষ্কগুলি কেটে এগুলিকে সরিয়ে নিয়েছিল। গুলিভারের আশ্চর্যতার কোনো সীমা ছিল না এবং তিনি দ্বীপটি ত্যাগ করতে তড়িঘড়ি করলেন। প্রতিবেশী দেশগুলিতে গিয়ে গুলিভার নিজেকে অন্ধকার ও অন্ধকারের রাজ্যে খুঁজে পেয়েছিলেন। ভয় কাঁপতে কাঁপতে তিনি নিজের যাত্রা চালিয়ে গেলেন। হঠাৎ অন্ধকার থেকে একটি ভূত হাজির। আতঙ্কে গুলিভার লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আত্মা তাকে লক্ষ্য করেছিল। তিনি ইশারায় ভ্রমণকারীকে ইশারা করলেন এবং গুলিভারের ভূতের অনুসরণ ছাড়া উপায় ছিল না। খুব শীঘ্রই তারা একটি বড় দুর্গে পৌঁছেছিল এবং রাউলের সাথে সংবর্ধনা করার জন্য গুলিভারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্গের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে গুলিভার দেখলেন শত শত ভূত যারা নৈশভোজ রান্না করে, ঘরগুলি পরিষ্কার করে এবং পাহারা দেয়। দেখা গেল যে এই দেশটি একজন শক্তিশালী জাদুকর দ্বারা শাসিত, যিনি মৃতদের জীবিত করতে পারেন। সমস্ত জীবিত মৃত তার সেবা করে। উইজার্ড সম্মান সহ গুলিভার পেলেন এবং এরকম বিরল অতিথি আপ্যায়নের জন্য তিনি গুলিভার যাকে বলেছিলেন তাকে পুনরুত্থিত করতে শুরু করেছিলেন। তারা মহান যোদ্ধা, এজেসি এবং এমনকি আদিম মানুষ ছিল। তবে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গুলিভার উইজার্ডকে ধন্যবাদ জানায় এবং শীঘ্রই অন্ধকারের রাজ্য ছেড়ে চলে যায়। তিনি নিকটতম বন্দরে গিয়েছিলেন যেখানে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রিত একটি জাহাজে উঠবেন বলে আশাবাদী। বন্দরের আশেপাশে ঘুরে বেড়ানো গুলিভার তৎক্ষণাৎ দৃষ্টি আকর্ষণ করলেন। এই জায়গাগুলির একজন বিদেশী ছিল বিরলতা এবং তাই গুলিভারকে একজন গুপ্তচর হিসাবে ভুল করা হয়েছিল। তাকে জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় শাসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। বিদেশী তৎক্ষণাৎ দোষী সাব্যস্ত হয়েছিল এবং শাস্তি হিসাবে গুলিভারকে তার পেটের সিংহাসন ঘরটি পেরিয়ে ক্রুল করতে হয়েছিল এবং তার পথে মেঝেতে চাটতে হয়েছিল। এটাই ছিল রীতি। শেষে গুলিভার 7 বার রাজার কাছে মাথা নত করে মেঝেতে আঘাত করল। তখন গভর্নর গুলিভারের দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং তারপরে তাকে ক্ষমা করলেন। অলৌকিকভাবে মুক্ত করা গুলিভার দুর্গ থেকে ছুটে বেরিয়ে নিকটস্থ বন্দরে চলে গেলেন যেখানে তিনি একটি ইংরেজ জাহাজে উঠেছিলেন। আমার অবশ্যই বলতে হবে যে গুলিভার এই অংশগুলিতে আর ফিরে আসেনি।